অবশেষে সত্যের সন্ধান পেল পরশুরাম। প্রমাণ হয়ে গেল সেদিন তটিনী পরশুরামের দিকে চেম্বার চালায়নি, বরং পরশুরামের দিকে চেম্বার চালিয়েছিল অন্য কেউ। তটিনী সম্পূর্ণ নির্দোষ। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে তটিনী কাঁদতে কাঁদতে বলরামকে বলে, বিশ্বাস করুন, আমি সেদিন ওর দিকে চেম্বার চালাইনি, বরং আমি একবার চেম্বার চালিয়েছিলাম ওকে যে ধরে রেখেছিল তার দিকে, কিন্তু সেই চেম্বার চালানো মিস হয়ে যায়। বরং তখনই সাথে সাথে পিছন থেকে কেউ তিনটে চেম্বার ওর দিকে চালিয়ে দেয়। ও যখন পিছন ফিরে আমার দিকে তাকায়, আর আমি তখন ওর চোখে অদ্ভুত এক বিস্ময় দেখি। ও হয়তো বিশ্বাস করেছে আমি ওকে শেষ করেছি। ও হয়তো ওর চোখের দৃষ্টি দিয়ে আমাকে এটাই বোঝাতে চেয়েছে, তটিনী, তুমি শেষ অবধি আমাকে শেষ করলে। বিশ্বাস করুন, আমি ওর ওই দৃষ্টি ভুলতে পারছি না। ও অবিশ্বাস নিয়ে কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আচ্ছা, আপনিই বলুন না, আপনার বন্ধু কি সত্যিই জীবিত আছে? তখনই বলরাম বলে, ওকে জীবিত থাকতেই হবে। ও এইভাবে শেষ হয়ে যেতে পারে না। জানেন তো, আমরা এক প্লেট থেকে খাবার খেতাম, একটা কচুরি আমরা ছিঁড়ে দুভাগ করে খেয়েছি। আপনাকে বোঝাতে পারবো না ওর শূন্যতা আমাকে কিভাবে গ্রাস করেছে। ওকে থাকতেই হবে, ওকে ফিরতেই হবে। ও না থাকলে, ওর মতন একজন চতুর অফিসার না থাকলে আমাদের ডিপার্টমেন্টের, এই দেশের অনেক বড় ক্ষতি হবে। ব্যক্তিগত জীবনে পরশুরামকে ছাড়া বলরাম যে কতটা অসহায় আর কতটা কষ্ট পাচ্ছে, বলরাম সেই কথাটাই তটিনীকে বোঝাতে চেষ্টা করে আর ওখান থেকে চলে যায়। আর তখনই দর্শক দেখতে পায় এত সময় তটিনী বলরামকে যে কথাগুলো বলছিল, আড়াল থেকে সব কথা শুনেছে পরশুরাম। পরশুরাম তটিনীর বলা কথাগুলো শুনছিল। বলরাম মায়াকে বের হতে দেখেই সে ওখান থেকে চলে যায়। বলরাম মায়া গাড়ি নিয়ে চলে গেলে পরশুরাম আড়াল থেকে বেরিয়ে আসে। পরশুরাম অসুস্থ বোধ করে। তখনই শীতল এসে পরশুরামকে ধরে। শীতল বলে, এটা তুমি কি করছো? কেন নিজের ওপর এতটা অত্যাচার করছো? কেন বুঝতে পারছো না তুমি এখনো সুস্থ নও? কেন বুঝতে পারছো না তুমি অসুস্থ? পরশুরাম বলে, শীতল, আমাকে যে এখানে আসতেই হতো, আমাকে যে সত্যিটা জানতেই হবে। শীতল বলে, এখানে আর অন্য কোনো সত্যি নেই পরশুরাম। আমি তোমাকে বাঁচিয়েছি, দ্বিতীয়বার জন্ম দিয়েছি আমি তোমায়। এবার তোমার এই জীবনের প্রতি কেবল আমার অধিকার আছে, তোমার ভালোবাসার প্রতি কেবল আমার অধিকার আছে। একদিকে ওই তটিনী গাঙ্গুলি, যে কিনা তোমার দিকে চেম্বার চালিয়েছিল, সে শাস্তি পাবে, আর অন্যদিকে সারা জীবনের জন্য আমি তোমাকে পাবো। আমি তোমাকে শেষ হতে দেব না, কিছুতেই আমি তোমাকে শেষ হতে দেব না। প্রমাণ করব যে তুমি বেঁচে আছো, আর এটাও প্রমাণ করব তটিনী গাঙ্গুলি আসল অপরাধী। শীতল যখন পরশুরামকে কথাগুলো বলছিল, তখনই ওপর থেকে জানালা দিয়ে লাট্টু শীতল আর পরশুরামকে দেখে ফেলে। যদিও পরশুরামকে সে চিনতে পারে না, কারণ পরশুরাম কালো চাদরে ঢাকা ছিল। লাট্টু ছুটে গিয়ে তার মাম্মিকে বলে, বাইরে শীতল আন্টি দাঁড়িয়ে আছে, আর একজন সিক মানুষকে ধরে রেখেছে। এটা শুনে তটিনী সিঁড়ি দিয়ে নিচে নামে, আর তখনই শীতল পরশুরামকে নিয়ে গাড়ি করে চলে যায়। তটিনী চাইলেও তাদেরকে ধরতে পারে না। এদিকে দেখানো হয় ডক্টর পরশুরামকে বলে, আপনি দেখছি আমার কোনো কথাই শুনছেন না। আপনি তো জানেন আপনার কত বড় একটা অপারেশন হয়েছে, আপনি এখনও পুরোপুরি সুস্থ নন, তবুও কেন নিজের ওপর এতটা টর্চার করছেন? আপনার এখন সম্পূর্ণ বেড রেস্টে থাকা প্রয়োজন। পরশুরাম তো চোখ বন্ধ করে রেখেছে, ডাক্তারের কোনো কথাই সে শুনছে না। অন্যদিকে শীতল বলে, ডক্টর, ওর কি লাইফ রিস্ক আছে? ডক্টর বলেন, ইনফেকশন ছড়িয়েছে, যদিও আমরা মেডিসিন দিয়েছি, তবুও ওনাকে তো বুঝতে হবে। দেখুন, আপনি ওনার পরিচয় দেওয়ার পরে আমি হয়তো ওনার অবস্থাটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি উনি একটি মিশনে আছেন, কিন্তু এটাও তো ঠিক, এটাও একটা লড়াই, বেঁচে থাকার লড়াই, ওনাকে তো সেটাও বুঝতে হবে। এই বলে ডক্টর ওখান থেকে চলে যায়, আর শীতল পরশুরামকে ডাকতে থাকে। অন্যদিকে পরশুরামের কানে তখন তটিনীর বলা কথাগুলোই বাজছে। তটিনী বলরামকে যে কথাগুলো বলেছিল, যে আমি চেম্বার চালিয়েছিলাম, তবে ওর দিকে না, অন্য কারোর দিকে, যেই চেম্বার কিনা মিস হয়েছে। কথাগুলো কানে বাজতেই পরশুরাম উঠে বসে। অন্যদিকে শীতল বলে, পরশুরাম, এখন তোমাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। পরশুরাম বলে, না, এখন আমাকে বেড রেস্টে থাকলে চলবে না, আমাকে এখন কুসুমপুর যেতে হবে, একটা কাজ আছে।
শীতল বলে, কুসুমপুরে আবার তোমার কি কাজ? পরশুরাম বলে, শোনো শীতল, মরার আগে আমি মরবো না, আমাকে আমার কাজ করতেই হবে, সে জীবনে যত বড়ই রিস্ক হয়ে যাক না কেন। শীতল বলে, কেন এতটা কষ্ট দিচ্ছ নিজেকে? শীতল বলে, তটিনী তোমাকে শেষ করতে চেয়েছে আর আমি তোমাকে বাঁচাতে চেয়েছি। পরশুরাম, তবু কেন তুমি আমার কথা শুনছো না? জানো পরশুরাম, যখন ওই বিজিত লাহিড়ী তোমাকে গঙ্গার জলে ফেলে দিয়েছিল, আমার প্রথমে মনে হয়েছিল যে যাক, ও মরে যাক, কিন্তু তারপর আমার ভেতরে তোমার প্রতি যে ভালোবাসার সত্তা আছে, সে আমাকে বলল ও শেষ হয়ে যাচ্ছে, তোর ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে, আর কখনো তুই তাকে খুঁজে পাবি না। ব্যাস, আমি আর কোনো দ্বিধা করিনি, আমি তোমায় বাঁচিয়েছি, আর তারপর থেকে এখনও আমি তোমায় বাঁচিয়ে যাচ্ছি। আর তুমি কিনা বারবার ওই তটিনীর কথা ভাবছো। পরশুরাম বলে, তুমি শুধু ভালোবাসায় চাওয়া পাওয়া বোঝো, কিন্তু ভালোবাসতে ছেড়ে দিতে হয়। এই দেখো না, আমি আর তটিনী একে অপরকে ছাড় দিয়ে রেখেছি, তবুও প্রত্যেকটা মুহূর্তে আমরা একে অপরের সাথে জুড়ে আছি। প্রত্যেকটা মুহূর্তে আমি তটিনীকে অনুভব করতে পারি। শীতল, এটাকেই বলে ভালোবাসা। আর তুমি যেটা ভাবছো সেটা ভালোবাসা নয়, সেটা শুধুমাত্র পাওয়ার আকাঙ্ক্ষা। পরশুরাম শীতলকে ভালোবাসা আর শীতলের যে ফিলিংস সেটার ব্যবধান বুঝিয়ে দেয়। অন্যদিকে তটিনীর কথা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলে, কি বলছিস তুই? কাল তোর কোর্টে ডেট আছে, আর আজ রাতে তুই শীতলকে বাড়ির সামনে দেখতে পেয়েছিস? তটিনী বলে, হ্যাঁ দিদি, আমি বুঝতে পারছি না কেন ও আমার বাড়ির সামনে এলো। এরপরে তটিনী দিদি ডাকটা সংশোধন করে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি বলে, আর সেই সাথে তটিনী জানায়, সবাই আমাকেই দোষী ভাবছে, কিন্তু আমি দোষী নই। আমি যতটা খবর পেয়েছি। তখনই নন্দিনী বলে, কে তোকে খবর দিয়েছে? তটিনী বলে, সেটা আমি তোকে বলতে বাধ্য নই, আর এইটা জানার অধিকারও তোর নেই। নন্দিনী বলে, অবশ্যই অধিকার আছে, আমি তোর উকিল, তোর হয়ে কেস লড়ছি, তোকে বাঁচাতে চেষ্টা করছি। তটিনী বলে, সেটাও তো মোটা টাকার বিনিময়ে। একবার এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে দেখ, পিতৃহারা হয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, আর আমিও স্বামী হারা হয়ে ঘুরে বেড়াচ্ছি। যতদিন না পর্যন্ত আমি ওর বডি দেখতে পাচ্ছি, আমি বিশ্বাস করব না ও আর বেঁচে নেই। এই কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে দিদি, খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু কিছু করার নেই, আমাকে এই কথাগুলো বলতেই হবে। তুই জানিস দিদি, ও যখন আমার দিকে তাকালো, কি বিস্ময় ওর চোখে, কি বিস্ময়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ও হয়তো বলতে চেষ্টা করছিল, তটিনী তুমি আমায় শেষ করলে, কিন্তু বিশ্বাস কর, আমি ওকে শেষ করিনি। কি করে আমি আমার ভালোবাসাকে শেষ করব? দিদি, ও অবিশ্বাস নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে, আমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না, ওকে ফিরতেই হবে। যদিও আমি জানি ও অবতার নয়, কমন ম্যান, আমি জানি দিদি, ও এইভাবে আমাকে ছেড়ে যেতে পারে না। অন্যদিকে দেখানো হয় পরশুরাম শীতলের সাথে কুসুমপুরে আসে, নন্দার সাথে কথা বলে। সেদিন তটিনী কোন জায়গায় দাঁড়িয়েছিল, পরশুরামই ঠিক কত দূরে দাঁড়িয়েছিল। তটিনী বলরামকে যে কথাগুলো বলেছে, সেই কথাটা যদি সত্যি হয়, তবে তটিনীর চেম্বার মিস হয়েছিল। তবে চেম্বার কোন দিকে সে ছুটেছিল? তবে তো তটিনীর চেম্বার মিস হয়েছিল, আর নিশ্চয়ই সেই চিহ্ন কোথাও না কোথাও ঠিক পাওয়া যাবে। শীতল বলে, পরশুরাম, বারবার করে বলছি, তটিনী মিথ্যে কথা বলেছে, ও যা কিছু বলেছে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য বলেছে। তটিনী তোমার দিকে চেম্বার চালিয়েছে। তখনই পরশুরাম বলে, প্লিজ, আমার আর তটিনীর ভালোবাসার মধ্যে এসো না, আমাদের বিশ্বাসের মধ্যে তুমি এসো না, আমাকে সবটা যাচাই করতে দাও। এই বলে পরশুরাম নন্দার সেই ঘরের দিকে দেয়ালে খুঁজতে থাকে, কোথাও কি কোনো চিহ্ন আছে কি না। খুঁজতে খুঁজতে পরশুরাম একটা চেম্বারের চিহ্ন খুঁজে পায়, আর যেটা দেখে পরশুরাম নিশ্চিত হয়ে যায়, তার মানে তটিনী ঠিক কথা বলেছিল। তটিনী সেদিন একবারই চেম্বার চালিয়েছিল, আর যেই চেম্বার কিনা মিস হয়েছে, আর বাকি 3টা চেম্বার অন্য কেউ চালিয়েছিল পরশুরামকে শেষ করতে। আর সে মানুষটাই তটিনীকে ফাঁসিয়েছে পরশুরামের কেসে। একদিকে পরশুরামকে শেষ করেছে, আর একদিকে তটিনীকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছে। এইবার আসল সত্যি পরশুরামের সামনে পরিষ্কার, শুধুমাত্র কোর্টে সেটা প্রমাণের অপেক্ষা। পরশুরাম সশরীরে হাজির হলেই তটিনী এই কেস থেকে অব্যাহতি পাবে। তবে এইবার আসল সত্যি সামনে আনার পালা। ক্ষমতার লোভে পরশুরামের বসই সৌরভকে ব্যবহার করে এই নোংরা গেম প্লে করেছিল। পরশুরাম কি সেই মাথা অবধি পৌঁছাতে পারবে?
কখনো জানতে পারবে তার বস আসলে একজন ক্রিমিনাল মাইন্ডের, তার বসই আসলে এই ষড়যন্ত্রের মূল মাথা। কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।